তোমাদের পড়াবো প্রথমে হচ্ছে দেখো কতগুলো ইম্পর্টেন্ট টার্মস। হ্যাঁ, এগুলো তোমরা অবশ্য এই প্রথম কার্ডে হয়তো পড়ছো। হ্যাঁ, তারপর আমি একটু আলোচনা করি। হ্যাঁ, এগুলি একটু দরকার আছে আজকে যেটা পড়াবো, এই যে ভলিউম ডিসঅর্ডার সম্পর্কে, সেখানে এগুলি লাগবে। হ্যাঁ, সেই জন্য পড়াচ্ছি। দেখো যে আইসোটোনিক সলিউশন। হ্যাঁ, আইসোটোনিক সলিউশন কি তোমরা জানো? If a cell is placed in a solution of impermeant solutes having an osmolarity equal to that of plasma, আমরা জানি কি যে প্লাজমার অসমোলারিটি কত? তোমার 280 থেকে আসলো 300। হ্যাঁ, তখন the cell will neither shrink nor তোমার swell. এখন the solution is isotonic, মানে যে সলিউশনের তোমার আমি একটা যদি সেল একটা সলিউশন অফ ইমপারমিয়েন্ট সলিউটস, যেখানে তোমার ইমপারমিয়েন্ট সলিউটস থাকে, যার অসমোলারিটি তোমার ইকুয়াল টু প্লাজমার অসমোলারিটির মতো। হ্যাঁ, সেই সলিউশনে যদি আমি একটা সেলকে প্লেস করি, তাহলে ওই সেলটা কি হবে? নাইদার শ্রিঙ্ক নর সোয়েল। এই সলিউশনটাকে আমরা কি বলবো? আইসোটোনিক সলিউশন। অর্থাৎ যে সলিউশনের অসমোলারিটি থাকবে ইকুয়াল টু তোমার প্লাজমা, প্লাজমার অসমোলারিটির ইকুয়াল হবে, সেই সলিউশনে যদি আমি একটা সেলকে রাখি, তাহলে সেই সেলটা তোমার নাইদার শ্রিঙ্ক নর সোয়েল। হ্যাঁ, তাহলে ইফ এ সেল ইজ প্লেসড in a solution of impermeant solutes having an osmolarity equal to that of plasma, the cell will neither shrink nor swell. The solution is called isotonic solution, যেমন 0.9% সোডিয়াম ক্লোরাইড। আর হাইপোটোনিক সলিউশন মানে if a cell is placed in a hypotonic solution that has a lower concentration of impermeant solutes, যে সলিউশনটা হাইপোটোনিক, তার মানে সেখানে ইমপারমিয়েন্ট যে সলিউটস থাকবে তার কনসেন্ট্রেশনটা কম, তাহলে সেক্ষেত্রে কি হবে? যেখানে সলিউটের কনসেন্ট্রেশন কম থাকে, সেখান থেকে সাধারণত কি হয়? ওয়াটারটা ডিফিউজ করবে কোথায়? যেখানে তোমার সলিউটের কনসেন্ট্রেশনটা বেশি, সেখানে যাবে। এক্ষেত্রে যেহেতু হাইপোটোনিক সলিউশন, সেক্ষেত্রে এটার জন্য এখানে কি যে ইট হ্যাজ এ লোয়ার কনসেন্ট্রেশন অফ ইমপারমিয়েন্ট সলিউটস, তাহলে কি হবে? ওয়াটার উইল ডিফিউজ ইনটু এ সেল। এই ক্ষেত্রে কি হবে? তোমার ওই সলিউশন থেকে, যেহেতু হাইপোটোনিক সলিউশন, ওখানে ইমপারমিয়েন্ট সলিউটস এর কনসেন্ট্রেশনটা কম, সেজন্য ওইখান থেকে ওয়াটারটা কি করবে? সেলের ভিতরে ঢুকবে। হ্যাঁ, ঢুকার ফলে সেলটা কি হবে? সোয়েল আপ হবে। তাহলে ওয়াটার উইল কন্টিনিউ টু ডিফিউজ ইনটু দ্য সেল, এর ফলে কি হবে? ডাইলিউটিং দ্য ইন্টারসেলুলার ফ্লুইড। এই মানে এটা হাইপোটোনিক সলিউশনের এক্সাম্পলটা কি হবে? সোডিয়াম ক্লোরাইড সলিউশন অফ লেস দেন 0.9%, এটা হচ্ছে তোমার হাইপোটোনিক সলিউশন। অর্থাৎ if a cell is placed in a hypotonic solution that has a lower concentration of impermeant solutes, water will diffuse into a cell causing it to swell, মানে সেক্ষেত্রে সেলটা সোয়েল আপ হবে। হ্যাঁ, আর ওয়াটার উইল কন্টিনিউ টু ডিফিউজ ইনটু দ্য সেল ডাইলিউটিং দ্য ইন্টারসেলুলার ফ্লুইড। এক্সাম্পল কি? একটা হাইপোটোনিক সলিউশনের এক্সাম্পল বলবা, সোডিয়াম ক্লোরাইড সলিউশন লেস দেন 0.9%, এটা হচ্ছে হাইপোটোনিক সলিউশন। আর হাইপার মানে টনিক সলিউশন মানে ইফ এ সেল is placed in a hypertonic solution, হাইপার মানে টনিক বোঝাচ্ছে যে তোমার এখানে কি হায়ার কনসেন্ট্রেশন অফ ইমপারমিয়েন্ট সলিউটস, সেক্ষেত্রে কি হবে? ওয়াটার উইল ফ্লো আউট অফ দ্য সেল, সেক্ষেত্রে সেলের ভিতর থেকে ওয়াটারটা বের হয়ে আসবে কোথায়? তোমার এক্সট্রাসেলুলার ফ্লুইডে।
হ্যাঁ, এটার একটা এক্সাম্পল কি, যে সোডিয়াম ক্লোরাইড সলিউশন অফ গ্রেটার দেন 0.9%, সেটা হচ্ছে হাইপারটোনিক সলিউশন। তাহলে হাইপারটোনিক সলিউশনটা কি, মানে if a cell is placed in a hypertonic solution having a higher concentration of impermeable solutes, water will flow out of the cell into the extracellular fluid। হ্যাঁ, যেমন সোডিয়াম ক্লোরাইড সলিউশন অফ গ্রেটার দেন 0.9%, এটা হচ্ছে তোমার হাইপারটোনিক। আইসোটোনিক একটা মনে রাখতে হবে, যে সলিউশনের অসমোলারিটিটা প্লাজমার মতো ইকুয়াল থাকবে, সেখানে সেলকে রাখলে সেলের কিচ্ছু হবে না। আর হাইপোটোনিক মানে ওখানে সলিউটের কনসেন্ট্রেশন কম, সেক্ষেত্রে ওখান থেকে ওয়াটারটা সেলের ভিতরে ঢুকবে। সেখানে যদি আমরা হাইপোটোনিক সলিউশনে যদি কোনো সেল রাখি, তাহলে সেই ক্ষেত্রে ওয়াটারটা তোমার সেলের ভিতরে ঢুকবে, ঢোকার ফলে কি হবে, সেলটা সোয়েল আপ হবে। সেটার একটা এক্সাম্পল কি, যে তোমার সোডিয়াম ক্লোরাইড সলিউশন অফ লেস দেন 0.9%। হ্যাঁ, আর হাইপার মানে যে সলিউশনের কনসেন্ট্রেশনটা হায়ার কনসেন্ট্রেশন অফ ইম্পারমিয়েন্ট সলিউটস। এই সলিউশনে আমি যদি একটা সেল প্লেস করি, তাহলে কি হবে, ওই ওয়াটারটা তুমি বের হয়ে আসবে সেল থেকে, কোথায় আসবে, ওই সলিউশনের ভিতরে, তার মানে এক্সট্রা সেলুলার ফ্লুইডের ভিতরে চলে আসবে। যেমন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড সলিউশন অফ গ্রেটার দেন 0.9%। আর অনেক সময় কতগুলো টার্ম আছে, আইসোঅসমোটিক, হাইপোঅসমোটিক, হাইপারঅসমোটিক। এগুলি কি, যে রেফার টু সলিউশন, যদি সেম অসমোটিক প্রেসার হয় তাহলে আইসোঅসমোটিক, যদি লেস হয় তাহলে হাইপোঅসমোটিক, আর যদি বেশি হয় তাহলে হচ্ছে তোমার হাইপার অসমোটিক। একটা জিনিস মনে রাখবা, যে টোটাল কনসেন্ট্রেশন of both cation and anions are equal in all three compartments। হ্যাঁ, মানে প্লাজমা, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড আর ইন্টারসেলুলার ফ্লুইড, এই তিনটা কম্পার্টমেন্টের যে তোমার মানে ক্যাটায়ন এবং অ্যানায়নের কনসেন্ট্রেশনটা ইকুয়াল থাকে। তাহলে টোটাল কনসেন্ট্রেশন অফ বোথ ক্যাটায়ন and anions are equal in all three compartments। এখন অনেক সময় তোমাদের ভাইভাতে জিজ্ঞেস করা হয় যে মেজর ক্যাটায়ন অফ এক্সট্রাসেলুলার ফ্লুইড এটা কি, তখন সেটা বলতে হবে তোমার সোডিয়াম। হ্যাঁ, এক্সট্রাসেলুলার ফ্লুইডে মেজর ক্যাটায়নটা কি, সোডিয়াম, আর মেজর অ্যানায়ন কি, ক্লোরাইড। আর ইন্টারসেলুলার ফ্লুইডের বেলায় মেজর ক্যাটায়ন হচ্ছে পটাশিয়াম, আর অ্যানায়ন্স এর ক্ষেত্রে তোমার প্রোটিনস এবং ফসফেট আয়নস। হ্যাঁ, এটা তাহলে মনে রাখবা, যে মেজর ক্যাটায়ন অফ এক্সট্রাসেলুলার ফ্লুইড ইজ সোডিয়াম। হ্যাঁ, আর মেজর অ্যানায়ন কি, তোমার ক্লোরাইড। আর ইন্টারসেলুলার ফ্লুইডের বেলায় মেজর ক্যাটায়নটা কি, তোমার পটাশিয়াম, আর অ্যানায়ন্স কি, তোমার মেজর অ্যানায়ন্স হচ্ছে তোমার প্রোটিনস এবং ফসফেট। আমরা জানি সেলের ভিতরে প্রোটিন এবং ফসফেটটা বেশি থাকে আর পটাশিয়াম বেশি থাকে। হ্যাঁ, আর এক্সট্রাসেলুলার ফ্লুইডে কিন্তু সোডিয়াম বেশি থাকে আর তার সাথে ক্লোরাইড থাকে। মেজর ক্যাটায়ন হচ্ছে সোডিয়াম আর মেজর অ্যানায়ন হচ্ছে ক্লোরাইড। এগুলো কিন্তু ভাইবার কোশ্চেন। হ্যাঁ, এটা। আর অনেক সময় তোমাদের একটা রিটেনে কোশ্চেন থাকে, যে হয়তো দিবে যে ইসিএফ অথবা ইন্টারসেলুলার ফ্লুইডে ইলেকট্রোলাইটের মানে কি কি ইলেকট্রোলাইট থাকে, সেটার একটা এই প্যারা ইয়েটা তোমার অনেক সময় রিটেনে থাকে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি এমনি একটু তোমরা দেখবা যে ইসিএফ অর্থাৎ প্লাজমা এবং ইন্টারস্টেশিয়াল ফ্লুইড, আর হচ্ছে তোমার ইন্টারসেলুলার ফ্লুইড। হ্যাঁ, এখানে দেখো আমরা জানি যে সোডিয়াম তোমার ইসিএফ এ বেশি থাকে, অর্থাৎ প্লাজমা এটাতে বেশি থাকবে, তাই না? সেটা একটা এমনি এখানে আমরা জানি যে এভারেজ রেঞ্জে যদি ধরি 135 থেকে 155। হ্যাঁ, যেমন সোডিয়াম দেখো এখানে 153, আর পটাশিয়াম কত, 5.4। আর ইন্টারসেলুলারতে দেখো সোডিয়াম কম, 10। আমরা পটাশিয়ামটা দেখো ইন্টারসেলুলারের সেলের ভিতরে কিন্তু পটাশিয়াম বেশি, 145। হ্যাঁ, ক্যালসিয়াম দেখো প্লাজমাতে 2.7, আর
ইন্ট্রাসেলুলার ফ্লুইডে তোমার ক্যালসিয়াম লেস দেন 1, ম্যাগনেসিয়াম তোমার প্লাজমাতে কম 1.9 আর ইন্ট্রাসেলুলার ফ্লুইডে বেশি। হ্যাঁ, এভাবে তুমি অ্যানায়ন দেখো, যেহেতু সোডিয়াম প্লাজমাতে বেশি তাহলে ক্লোরাইডও বেশি থাকবে 110, যেহেতু ইন্ট্রাসেলুলার ফ্লুইডে কম সেক্ষেত্রে তোমার ইন্টারসেলুলার ফ্লুইডে ক্লোরাইডও তোমার কম থাকবে। এখন বাইকার্বনেট তোমার সবসময় ইসিএফ এ বেশি থাকে। হ্যাঁ, এর এমনি একটা রেঞ্জ থাকে যে তোমার 24 থেকে 28 তোমার মিলিমোল পার লিটার অথবা মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। এখানে একটা অ্যাভারেজ তোমরা এই চার্টটা যে কোনো একটা টেক্সট বুক থেকে পড়বা, হারপার অথবা গাইটন যে কোনো একটা টেক্সট বুক থেকে তোমরা এই ইলেকট্রোলাইট গুলো পড়বা, প্লাজমার কত, ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের কত, ইন্টারসেলুলার ফ্লুইডের কত। কমন কতগুলো জিনিস যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, আর তোমার হচ্ছে এদিকে বাইকার্বনেট, ক্লোরাইড, আর বাইফসফেট, সালফেট, প্রোটিন, এই জিনিসগুলো মনে রাখতে হবে। সবসময় মনে রাখবা যে ইসিএফ এ সাধারণত সোডিয়ামটা বেশি থাকে, তারপরে তোমার ক্যালসিয়াম বেশি থাকে, আবার তোমার অ্যানায়নের দিকে চিন্তা করলে তোমার হচ্ছে বাইকার্বনেট বেশি থাকবে, ক্লোরাইড বেশি থাকবে। হ্যাঁ, এগুলি। আর সেলের ভিতরে সাধারণত তোমার সোডিয়াম কম থাকে, পটাশিয়াম বেশি থাকে। হ্যাঁ, আর যদি ক্যালসিয়াম দেখো সেলের বাইরে তোমার বেশি, তোমার সেলের ভিতরে কম। আর অ্যানায়নের বেলা ক্লোরাইড দেখো তোমার যেহেতু সোডিয়ামের সাথে ক্লোরাইড তাহলে সোডিয়াম যদি বেশি থাকে ক্লোরাইডও তোমার ইসিএফ এ বেশি থাকবে, আর ইন্টারসেলুলারে তোমার কম থাকবে। বাইকার্বনেট তোমার ইসিএফ এ বেশি থাকে, ইন্টারসেলুলার ফ্লুইডে তোমার কম থাকে। কিন্তু দেখো ফসফেট, সালফেট, প্রোটিনেট এগুলি সবই কিন্তু ইসিএফ এ কম, তোমার ইন্টারসেলুলার ফ্লুইডে বেশি। এই ইলেকট্রোলাইট কম্পোজিশন গুলো তোমরা যে কোনো একটা টেক্সট বুক থেকে ফলো করবা। এটা এখন মেইনটেনেন্স অফ ইলেকট্রোলাইট ইকুইলিব্রিয়াম। হ্যাঁ, মেইনটেনেন্স অফ ইলেকট্রোলাইট ইকুইলিব্রিয়ামটা সাধারণত আমরা জানি যে the cell membranes are highly permeable to water and relatively impermeable even to small ions such as sodium and chloride. তোমার সেল মেমব্রেন গুলো কিন্তু ওয়াটারে তোমার হাইলি পারমিয়েবল, কিন্তু এরা রিলেটিভলি impermeable even to small ion such as sodium and chloride. সেজন্য কি করে, water moves across the cell membrane rapidly so that ICF remain isotonic with ECF. হ্যাঁ, এক্ষেত্রে কি হবে, ওয়াটার র্যাপিডলি মুভ করবে, যেখানে কনসেন্ট্রেশন বেশি সেখানে তারা মুভ করে ওই কম্পার্টমেন্টে চলে যাবে, যে একটা তোমার ইকুইলিব্রিয়ামটা মেনটেন করবে। হ্যাঁ, ওয়াটার এটা মুভ করতে পারবে সেল মেমব্রেনকে র্যাপিডলি, আর সেজন্য তোমার সবসময় আইসিএফ রিমেন আইসোটনিক উইথ ইসিএফ। হ্যাঁ, আর এই যে শিফট অফ ফ্লুইড ডিপেন্ডস অন অপটিক ফ্যাক্টরস অ্যান্ড ইসিএফ ভলিউম। এই ফ্লুইড যে শিফট হয় এটা ডিপেন্ড করে কতগুলো অসমোটিক ফ্যাক্টর এবং ইসিএফ এর ভলিউমের উপরে। সেই অসমোটিক ফ্যাক্টর গুলো কি, যেমন হচ্ছে অসমোসিস। অসমোসিসের ডেফিনেশন তোমরা জানো যে it is the net movement of water from an area of lower concentration of solutes towards an area of higher concentration of solutes through a semi-permeable membrane which is impermeable to solutes. তাহলে দেখো তোমরা এটা পড়ে আসছো, এক্ষেত্রে অসমোসিসের প্রসেসটা কিন্তু মুভমেন্ট অফ ওয়াটার, সেটা কোথা থেকে মুভমেন্ট করবে, from an area of lower concentration of solutes কোথায় যাবে, towards an area of higher concentration of solutes through a semi-permeable membrane. হ্যাঁ, এখন বলা হচ্ছে যে whenever a solute such as sodium chloride is added to the ECF, আমি এখন কোনো একটা সলিউট যে কোনো ECF এ তোমার যদি সোডিয়াম ধরো, সেই সলিউটটা কি সোডিয়াম ক্লোরাইড,
আমি সোডিয়াম ক্লোরাইড যা আছে নর্মাল, সেখানে আমি সোডিয়াম ক্লোরাইড অ্যাড করলাম ইসিএফ এ, তখন কি করবে, তাহলে সোডিয়াম ক্লোরাইড অ্যাড করলে কি হবে, ওখানে তোমার সলিউটের কনসেন্ট্রেশনটা বেড়ে যাবে। সেক্ষেত্রে ওয়াটার তোমার আইসিএফ থেকে মানে ইন্ট্রাসেলুলার ফ্লুইড থেকে ওয়াটারটা মুভ করবে ইসিএফ এ, করে একটা তোমার ইকুইভ্যালেন্ট করবে সলিউট কনসেন্ট্রেশনকে। এক কথায় তোমার আয়ন কিন্তু তোমার মুভমেন্ট করতে পারে না, মুভমেন্ট করে কে, তোমার হচ্ছে ওয়াটার। ওয়াটার তোমার সেল মেমব্রেনকে র্যাপিডলি মুভ করে তোমার একটা ইকুইলিব্রিয়াম মেনটেন করে। এটা একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে যে যদি আমরা একটা সলিউট such as sodium chloride is added to the ECF, then water moves from ICF to ECF to equilibrate solute concentration. তারপরে এর উল্টাটা এখন হতে পারে, যদি মানে সেটা কি, আমি যদি আবার ইসিএফ থেকে সোডিয়াম ক্লোরাইড রিমুভ করি, তাহলে সেক্ষেত্রে কি হবে, ইসিএফ এর কনসেন্ট্রেশন কমে যাবে, তখন ইসিএফ থেকে তোমার কি হবে, আইসিএফ এ তোমার ওয়াটারটা মুভ হবে। তাহলে এটা একটা তোমার এক্সাম্পল। আর এই যে অসমোটিক ফ্যাক্টরস এর মধ্যে আরেকটা কি অসমোলস। হ্যাঁ, অসমোলসটা আসলে অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল। এখানে বোঝাতে চাচ্ছে যে টোটাল concentration of solute particles in a solution regardless of composition of solution. More the value of osmoles, more the concentration of solutes that determine the net direction of water movement to attain equilibrium between fluid compartment. যদি তোমার কি হয়, অসমোল যদি বেশি হয়, মোর দ্য ভ্যালু অফ অসমোস, তাহলে বোঝা যাবে মোর দ্য কনসেন্ট্রেশন অফ সলিউটস দ্যাট ডিটারমাইন দ্য নেট ডিরেকশন অফ ওয়াটার মুভমেন্ট টু অ্যাটেইন ইকুইলিব্রিয়াম বিটুইন ফ্লুইড কম্পার্টমেন্ট। অর্থাৎ এই সলিউট কনসেন্ট্রেশনের উপরে ডিপেন্ড করে তোমার ওয়াটারটা তোমার মুভ করবে। হ্যাঁ, মোর দ্য ভ্যালু অফ অসমোলস, তাহলে তার ইন্ডিকেট করবে মোর দ্য concentration of the solutes that determine the net direction water movement to attain equilibrium between that fluid compartments. হ্যাঁ, আর অসমোলালিটি আর অসমোলালিটির ডেফিনিশন তোমরা জানো, এটা নতুন করে আর বলার দরকার নাই। তারপরে বলছি যে অসমোলালিটি যেটা, এটা নাম্বার অফ অসমোলস পার লিটার অফ সলিউশন, আর অসমোলারিটি হচ্ছে তোমার নাম্বার অফ অসমোলস পার কেজি অফ সলভেন্ট। হ্যাঁ, আর প্লাজমার অনেক সময় ভাইবাতে জিজ্ঞেস করা হয় যে প্লাজমার অসমোলালিটি কত, সেটা হচ্ছে তোমার 280 থেকে 300 মিলি অসমোল পার লিটার। আবার আরেকটা অসমোটিক ফ্যাক্টরের মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা কি অসমোটিক প্রেসার। অসমোটিক প্রেসারটা কি, এটা ইট ইজ নিডেড টু প্রিভেন্ট অসমোসিস অফ ওয়াটার, দ্যাট মিনস it tries to conserve water in any compartment. হ্যাঁ, অসমোটিক প্রেসারটা এটা প্রয়োজন কেন, এটা প্রিভেন্ট করবে অসমোসিস অফ ওয়াটার, অর্থাৎ এটা it tries to conserve water in any compartment, এটা সবসময় চেষ্টা করবে তোমার ওয়াটারকে কনজার্ভ করতে যে কোনো কম্পার্টমেন্টে। আর এটা কি, যে it is an indirect measurement of water and solute concentration of a solution. এটা একটা ইনডাইরেক্ট মেজারমেন্ট অফ ওয়াটার এন্ড সলিউট কনসেন্ট্রেশন অফ এ সলিউশন। এখানে কি বোঝাচ্ছে যে হায়ার দ্য অসমোটিক প্রেসার, অসমোটিক প্রেসার যদি বেশি হয় তাহলে কি বোঝাবে, যে সেক্ষেত্রে দি লোয়ার দ্য ওয়াটার কনসেন্ট্রেশন এন্ড হায়ার দ্য সলিড কনসেন্ট্রেশন। হায়ার দ্য অসমোটিক প্রেসার, তাহলে কি লোয়ার দ্য ওয়াটার কনসেন্ট্রেশন এন্ড হায়ার দ্য সলিড কনসেন্ট্রেশন। এখন তোমাদেরকে আমি বলতে চাচ্ছিলাম যে এটা তোমার অনেক সময় মানে রিটেনে কোশ্চেন থাকে, যে তোমার অনেক সময় এভাবে থাকে যে হোয়াট আর দ্য ভলিউম ডিসঅর্ডার। হ্যাঁ, এরকম কোশ্চেন থাকে, অথবা ডিস্টারবেন্স অফ বডি ফ্লুইডস। হ্যাঁ, তাহলে ভলিউম যে ডিসঅর্ডারের ভিতরে এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে তোমার ডিহাইড্রেশন,
অথবা ভলিউম কন্ট্রাকশন। হ্যাঁ, আর একটা হচ্ছে ওভার হাইড্রেশন, এটা আর একটা নাম হচ্ছে ভলিউম এক্সপানশন। হ্যাঁ, ডিহাইড্রেশন, এটা এটার নাম ভলিউম কন্ট্রাকশন। এটা 3 ধরনের আছে। হ্যাঁ, একটা আইসোঅসমোটিক ডিহাইড্রেশন, হাইপার অসমোটিক ডিহাইড্রেশন, হাইপোঅসমোটিক ডিহাইড্রেশন। আর ওভার হাইড্রেশন যেটা যেটা আমি বলতেছি তোমার ভলিউম এক্সপানশন, সেটাও 3 রকম। সেটা আইসোঅসমোটিক ওভার হাইড্রেশন, হাইপার অসমোটিক ওভার হাইড্রেশন, আর হাইপোঅসমোটিক ওভার হাইড্রেশন। হ্যাঁ, তাহলে যদি বলা হয় যে ভলিউম ডিসঅর্ডার কয় ধরনের, মেইনলি তোমার 2 রকম। একটা হচ্ছে ভলিউম কন্ট্রাকশন, একটা হচ্ছে ভলিউম এক্সপানশন। হ্যাঁ, তাহলে ভলিউম কন্ট্রাকশনের ভিতরে কি, যেটা আরেকটা নাম ডিহাইড্রেশন, এটা আইসোঅসমোটিক ডিহাইড্রেশন, হাইপার অসমোটিক ডিহাইড্রেশন, আর হচ্ছে তোমার হাইপো অসমোটিক ডিহাইড্রেশন। আর ভলিউম এক্সপানশন অর্থাৎ ওভার হাইড্রেশন, সেটা কি আইসো অসমোটিক ওভার হাইড্রেশন, হাইপার অসমোটিক ওভার হাইড্রেশন, আর হাইপো অসমোটিক ওভার হাইড্রেশন। তাহলে এখন পরবর্তী স্লাইডে যায় ডিহাইড্রেশন। হ্যাঁ, ডিহাইড্রেশন কাকে বলে? both water loss and sodium loss associated with decrease in ECF volume. ডিহাইড্রেশনে কি হবে, তোমার both water loss and sodium loss associated with decrease in ECF volume, মানে ECF ভলিউম কমে যাবে। আর এখানে both water loss হবে এবং সোডিয়াম লস হবে। আমরা কতগুলো সাইন দেখে তোমার ডিহাইড্রেশন বুঝতে পারি। হ্যাঁ, এটা তোমাদের এখন জিজ্ঞেস করা হবে না, আমি এমনি তোমাদের বলতেছি। এটা তোমরা যখন থার্ড ইয়ারে উঠবা, যখন ওয়ার্ডে ডিউটি করবা, তখন এটা তোমাদের কাজে দিবে। হ্যাঁ, যেমন যদি ইন্টারস্টিশিয়াল ভলিউমে যদি ডিক্রিজ করে, হ্যাঁ, সেক্ষেত্রে কি হয়, ডিক্রিজড স্কিন টার্গল। এর মানে তুমি তোমার হাতের মানে কোনো কারো যদি ডিহাইড্রেশন হয়, সে যে কোনো মানুষই হোক, বাচ্চা হোক, অ্যাডাল্ট হোক, বয়স্ক লোক হোক, তাদের স্কিন যদি একটু চিমচিমের উপর দিকে তোলা হয়, হ্যাঁ, তখন যদি ডিহাইড্রেটেড হয়, তাহলে সেটা স্কিনটা তোমার একদম সমানভাবে মিশবে তোমার খুব স্লোলি। হ্যাঁ, এটাকে বলতেছে তোমার ডিক্রিজড স্কিন টার্গর, অর্থাৎ টেন্টিংটা তোমার খুব স্লোলি হবে। আর যদি ডিহাইড্রেশন না হয়, দেখবে তোমার নিজে নিজে এখনই দেখো উপর দিকে চিমটি দিয়ে স্কিনটা ওঠার সঙ্গে সঙ্গে নেমে যাবে। হ্যাঁ, কিন্তু ডিহাইড্রেশন হলে ওইটা হবে না। আর একটা কি হবে, সফট অ্যান্ড সাঙ্কেল আইবল। আইবল সফট হবে, এবং দেখো যার মানে ডায়রিয়া ভমিটিং হওয়ার পরে ডিহাইড্রেশন হয়, তার আইবল গুলো দেখবা তোমার মানে গর্তের ভিতর চলে যায়, মানে বসে যায়। হ্যাঁ, এটা। আর মিউকাস মেমব্রেন কি হবে, ড্রাই হবে, দেখো মুখ শুকায় আসে, আর হাত পা ঠান্ডা হয়ে যায়, কোর ক্লামি স্কিন। আর বাচ্চাদের বেলায়, বাচ্চারা কিন্তু ডিহাইড্রেশন হলে বড়রা যেমন মানে থার্স্ট হয়, কমপ্লেন করতে পারে, বলতে পারে, কিন্তু বাচ্চারা তো বলতে পারে না। বাচ্চাদের বেলায় বিশেষ করে ইনফ্যান্ট যাদের দেখবে মাথার মানে মাথার উপরে একটু গর্তের মতো থাকে, হ্যাঁ, সেটাকে তোমার ফন্টানেলস বলে। তোমরা এর মধ্যে হয়তো অ্যানাটমিতে পড়ছো, এটা তোমার সানকেন তোমার ফন্টানেলস, ওই ইয়েটা ফন্টানেলসটা আরো তোমার বসে যাবে। হ্যাঁ, সানকেন তোমার হচ্ছে ফন্টানেলস হবে। এটা দেখে বোঝা যাবে যে বাচ্চাটা ডিহাইড্রেটেড। তারপরে কি হবে, ডিক্রিজেস ইন প্লাস ভলিউম যদি ডিক্রিজ করে, সেক্ষেত্রে কি হবে, হার্ট রেট কমে যাবে, ব্লাড প্রেশার কমে যাবে। এসব দেখে আমরা তোমার ডিহাইড্রেশনটা বুঝতে পারবো। হ্যাঁ, এটা। এখন আমি তোমাদের ক্লাসিফিকেশনের মধ্যে বলছিলাম যে আইসোঅসমোটিক ডিহাইড্রেশন, এক্ষেত্রে বেলায় কি হবে, তোমার নো চেঞ্জ ইন ইসিএফ এন্ড আইসিএফ অসমোলারিটি। তার মানে ইসিএফ এবং আইসিএফ এর অসমোলারিটির কোনো চেঞ্জ হবে না। হ্যাঁ, এখানে কিন্তু ভলিউম তোমার তোমার চেঞ্জ হবে, মানে ডিক্রিজ করবে। এটা কোন মানে কি কখন হয়, যদি কোনো কারণে হেমোরেজ হয়। হ্যাঁ, আরেকটা কি, যে প্লাজমা এক্সুডেশন থ্রো তোমার বার্ন স্কিন, স্কিন বার্ন হয়ে গেলে যখন প্লাজমা এক্সুডেশন হবে, সেক্ষেত্রে আইসোঅসমোটিক ডিহাইড্রেশন হবে। আর একটা কি,
তোমার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ফ্লুইড লস অর্থাৎ ভমিটিং, ডায়রিয়া এসব ক্ষেত্রে আইসোঅসমোটিক ডিহাইড্রেশন হবে। এক্ষেত্রে কি হয়, প্রথমে প্লাজমা থেকে ফ্লুইডটা লস্ট হবে, ফ্লুইড ইজ লস্ট ফ্রম প্লাজমা প্রথমে, তারপরে কি হবে, প্লাজমা থেকে লস্ট হলে সেটাকে ফিল আপ করার জন্য ইন্টারস্টিশিয়াল স্পেস থেকে ফ্লুইডটা ওখানে যাবে, তাহলে ফ্লুইড লস্ট হচ্ছে ফ্রম ইন্টারস্টিশিয়াল স্পেস থেকে। কিন্তু ইসিএফ এর কোনো অসমোলারিটির চেঞ্জ হবে না, যার ফলে কি হবে, তোমার ফ্লুইড আইসিএফ থেকে ইসিএফ এ আসবে না। সাধারণত যদি অসমোলারিটিটা অথবা অসমোলারিটির কোনো পরিবর্তন হতো, তাহলে সেক্ষেত্রে তোমার ফ্লুইড যদি ইসিএফ এর ফ্লুইড অসমোলারিটি যদি কমে যেত, হ্যাঁ, তাহলে তোমার ইসিএফ থেকে মানে আইসিএফ থেকে ইসিএফ এ আসো। কিন্তু এখানে সাধারণত ইসিএফ এর কোনো অসমোলারিটি চেঞ্জ হয় না, সেজন্য নো শিফটিং অফ ফ্লুইড ফ্রম আইসিএফ টু ইসিএফ অর ইসিএফ টু আইসিএফ। হ্যাঁ, এখানে শুধু কি হবে, তোমার ইসিএফটা রিডিউসড হবে, কিন্তু অসমোলারিটি কোনো চেঞ্জ হবে না, যেহেতু আইসো অসমোটিক ডিহাইড্রেশন। এখানে শুধু তোমার ভলিউমটা ইসিএফ এর ভলিউমটা ডিক্রিজ করবে, কিন্তু অসমোলারিটি কোনো চেঞ্জ হবে না। অনেক সময় আমাদেরকে এত ডিটেলস জিজ্ঞেস করা হয় না, জিজ্ঞেস করা হতে পারে যে আইসোঅসমোটিক ডিহাইড্রেশনের একটা এক্সাম্পল দাও, তখন কি বলবা, হেমোরেজ, তারপরে ভমিটিং, ডায়রিয়া এসব বলবা। হ্যাঁ, এটা। আর হাইপার অসমোটিক ডিহাইড্রেশন এক্ষেত্রে হবে কি, তোমার শুধুমাত্র ওয়াটার ডেফিসিট হবে, এখানে অনলি ওয়াটার ডেফিসিট হবে, কিন্তু কোনো ইলেকট্রোলাইট লস হবে না। হ্যাঁ, সেই জন্য কি হবে, ইসিএফ এবং আইসিএফ এর অসমোলারিটিটা ইনক্রিজ করবে, কিন্তু ভলিউমটা ডিক্রিজ করবে। সিএফ এবং আইসিএফ এর অসমোলারিটিটা ইনক্রিজ করবে, বাট ভলিউম ইজ ডিক্রিজ ডিউ টু অনলি ওয়াটার ডেফিসিট। শুধুমাত্র এখানে কি হবে, ওয়াটার ডেফিসিট হবে, কিন্তু বাট নো লস অফ ইলেকট্রোলাইট। হ্যাঁ, সেটা কজ কি, যেমন দুই একটা কজ যদি জিজ্ঞেস করে তাহলে বলবা যে ডিক্রিজ ইনটেক অফ ওয়াটার। হ্যাঁ, তারপরে ডায়াবেটিস, তোমার ইনসিপিডাস, ডায়াবেটিস মেলাইটাস হতে পারে, অ্যালকোহলিজম, ফিভার এসব, অথবা এক্সেসিভ এভাপোরেশন ফ্রম দ্য স্কিন থ্রো হেভি লস অফ সোয়েট। এটা হচ্ছে তোমার কজ। তোমাদেরকে অনেক সময় রিটেনে এমনি হঠাৎ জিজ্ঞেস করা, যারা ভালো করবা তাদেরকে জিজ্ঞেস করা হবে যে হাইপার অসমোটিক ডিহাইড্রেশনের ক্ষেত্রে কি, যে এখানে অনলি ওয়াটার ডেফিসিট হয়, কিন্তু কোনো, যার জন্য কি হয়, ইসিএফ এবং আইসিএফ এর অসমোলারিটিটা বেড়ে যায়। হ্যাঁ, তার ফলে কি হবে, যদি শুধু ওয়াটার যদি তোমার লস হয়, তাহলে কি হবে, প্রথমে প্লাজমা থেকে আমার ফ্লুইডটা লস হচ্ছে। হ্যাঁ, তারপরে প্লাজমা আমার কি হবে, হাইপারটোনিক হবে। প্লাজমা যদি হাইপারটোনিক হয়, তাহলে প্লাজমা, আমরা প্রথমেই বলছি যে কোনো জায়গায় মানে কনসেন্ট্রেশন বেশি হলে সেটাকে ইকুইলিব্রিয়াম করার জন্য ওয়াটারটাই মুভ করবে, তখন তোমার প্লাজমাতে তোমার কি হবে, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থেকে তোমার ওয়াটারটা তোমার শিফট করবে প্লাজমাতে। হ্যাঁ, তাহলে ইন্টারস্টিশিয়াম থেকে যদি প্লাজমাতে আসে ফ্লুইড শিফট করে, তাহলে কি হবে, আবার ইন্টারস্টিশিয়াল যে ফ্লুইডে তখন অসমোলারিটিটা বেড়ে যাবে, তখন এটাকে আবার ইকুইলিব্রিয়াম করার জন্য ফ্লুইড তখন শিফট করবে ফ্রম আইসিএফ টু ইসিএফ, মানে ইন্টারসেলুলার সেলের ভিতর থেকে ইসিএফ এর ফ্লুইডটা মানে শিফট করবে। হ্যাঁ, তারপরে দেখা যাবে যে কি, যে ভলিউম তোমার আইসিএফ এবং ইসিএফ এদের ভলিউম তোমার কমে যাচ্ছে, কিন্তু অসমোলারিটিটা আইসিএফ এবং ইসিএফ এটা বেড়ে যাচ্ছে। তাহলে একটা জিনিস মনে রাখো, যদি ফ্লুইড যদি শুধু ওয়াটার লস হয়, তাহলে প্লাজমার অসমোলারিটিটা বেড়ে যাবে, তার মানে ওটা হাইপারটোনিক হবে। যখন ফ্লুইডটা লস হবে, তখন প্লাজমা বিকাম হাইপারটোনিক। প্লাজমা যখন হাইপারটোনিক হবে, ওইটা তখন ইন্টারস্টিশিয়াম থেকে ফ্লুইডটা শিফট করে প্লাজমাতে আসবে, তারপর আবার তাহলে প্লাজমাতে আসার জন্য ইন্টারস্টিশিয়াম ফ্লুইডটা তখন হাইপার অসমোলারিটি হবে, ওই তখন আবার কি হবে, সেলের ভিতর থেকে ফ্লুইডটা
আবার ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে স্পেসে আসবে, যার ফলে কি হবে তোমার অসমোলারিটিটা আইসিএফ এভাবে তোমার আইসিএফ থেকে ইসিএফ এ ফ্লুইডটা শিফট করবে। শিফট করার জন্য তোমার ভলিউম অফ আইসিএফ এবং ইসিএফ ডিক্রিজ করবে, কিন্তু অসমোলারিটিটা অফ বোথ আইসিএফ এবং ইসিএফ ইনক্রিজ করবে। আর হাইপো অসমোটিক ডিহাইড্রেশন, হাইপো হাইপো মানে বোঝাচ্ছে তোমার এখানে এটা কম থাকে তোমার, আর মানে হাইপারটোনিক ফ্লুইডটা যদি কোনো কারণে লস হয়, হ্যাঁ সেটা কি যে রেনাল লস অফ তোমার সোডিয়াম ক্লোরাইড, এটা কি কারণে হতে পারে, অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সির জন্য হতে পারে, যেমন তোমার অ্যাডিসন ডিজিজে এটা। এখানে প্রথমে কি হয় হাইপোঅসমোটিক ডিহাইড্রেশন, এখানে প্রথমে লস হবে কি তোমার হাইপারটোনিক ফ্লুইড ফ্রম প্লাজমা, প্লাজমা থেকে হাইপারটোনিক ফ্লুইডটা লস হবে। তাহলে প্লাজমা থেকে যদি হাইপারটোনিক ফ্লুইডটা লস হয় তাহলে কি হবে, প্লাজমা বিকাম হাইপোটোনিক। প্লাজমা যখন হাইপোটোনিক হবে তখন প্লাজমা থেকে ফ্লুইডটা কোথায় যাবে, ইন্টারস্টিশিয়াম ফ্লুইডে যাবে। হ্যাঁ, কারণ প্লাজমার চাইতে তখন ইন্টারস্টিশিয়াম ফ্লুইডের তোমার কনসেন্ট্রেশনটা, সলিড কনসেন্ট্রেশনটা বেশি, সেই জন্য তোমার প্লাজমা যখন হাইপোটোনিক হয়ে গেল তখন প্লাজমা থেকে ফ্লুইডটা শিফট করবে কোথায়, ইন্টারস্টিশিয়ামে। ইন্টারস্টিশিয়ামে যখন যাবে তখন ইন্টারস্টিশিয়াম বিকাম হাইপোঅসমোটিক, তখন ইন্টারস্টিশিয়াম থেকে তখন ফ্লুইড শিফট করবে কোথায়, তোমার আইসিএফ এ যাবে, মানে সেলের ভিতরে যাবে। এইভাবে তোমার কি হবে, ইসিএফ এবং আইসিএফ ডিক্রিজ করবে এবং বোথ তোমার অসমোলারিটি অফ হচ্ছে আইসিএফ এবং ইসিএফ এটাও ডিক্রিজ করবে। হ্যাঁ, এটা একটু মানে খেয়াল করে করে মনে রাখবা, তাহলে হবে। প্লাজমাতে যদি হাইপারটোনিক ফ্লুইড লস হয় তাহলে প্লাজমা তখন বিকাম হাইপোটোনিক, ও যখন হাইপোটোনিক হবে তখন ইন্টারস্টিশিয়াম থেকে ফ্লুইডটা তোমার শিফট করবে প্লাজমাতে, না প্লাজমা থেকে ফ্লুইডটা শিফট করবে ইন্টারস্টিশিয়ামে, যার ফলে কি হবে ইন্টারস্টিশিয়ামও তোমার হাইপো অসমোটিক হয়ে যাবে। তখন ইন্টারস্টিশিয়াম থেকে ফ্লুইডটা তখন সেলের ভিতরে শিফট করবে। প্রথম দিকে তোমাদেরকে একটা কথা বলছিলাম যে তোমার ওয়াটার সবসময় তোমার সেল মেমব্রেনকে ও ইজিলি এবং র্যাপিডলি মুভ করতে পারে, কিন্তু কোনো মানে স্মল আয়ন যেমন সোডিয়াম ক্লোরাইড এগুলি কিন্তু মুভ করতে পারে না, কিন্তু ফ্লুইড কম্পার্টমেন্টের গুলো ইকুইলিব্রিয়াম মেনটেন করার জন্য তোমার সবসময় ওই ওয়াটারই তোমার মুভ করবে। হ্যাঁ, সবসময় লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশনের দিকে যাবে। তারপরে দেখো এখন ওভারহাইড্রেশন, হ্যাঁ আইসোঅসমোটিক ওভারহাইড্রেশন, এটা কি কারণে হতে পারে, ইডিমার জন্য হতে পারে। আরেকটা কি যে কোনো কারণে তোমার যদি লার্জ অ্যামাউন্ট অফ আইসোটোনিক সোডিয়াম ক্লোরাইড সলিউশন যদি ওরালি অথবা প্যারেন্টাল, এটা ওরালি মানে তোমার মুখে, হ্যাঁ, আর প্যারেন্টারেল মানে তোমার যেটা আমরা আইভি ফ্লুইড বলি, যেটা তোমার ভেইনের মাধ্যমে তোমার স্যালাইনের মাধ্যমে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে প্যারেন্টারেল। হ্যাঁ, এটা তাহলে এখানে এই ইয়েতে রুটে যদি আইসোটোনিক সোডিয়াম ক্লোরাইড সলিউশন যদি লার্জ অ্যামাউন্ট অ্যাডমিনিস্ট্রেশন করা হয় তাহলে সেই ক্ষেত্রে তোমার আইসোঅসমোটিক ওভারহাইড্রেশন হবে। এক্ষেত্রে কি হয় তোমার বোথ ইসিএফ এবং আইসিএফ তোমার এদের ভলিউম তোমার ইনক্রিজ করবে, কিন্তু অসমোলারিটির কোনো চেঞ্জ হবে না। হ্যাঁ, এটা। আর হাইপার অসমোটিক ওভারহাইড্রেশন, হাইপার অসমোটিক ওভারহাইড্রেশন, হ্যাঁ এটা একটু চিন্তা করো, যদি হাইপারটোনিক ফ্লুইড যদি ইনটেক করা হয় সেটা এখন ওরালি হোক আর তোমার আইভি ফ্লুইডের মাধ্যমে, কোনো কারণে হাইপারটোনিক ফ্লুইড যদি বেশি দেওয়া হয় তখন কি হবে, হাইপারটোনিক ফ্লুইড তুমি ইনটেক করলা, ইনটেক করার ফলে কি হলো তোমার প্লাজমার অসমোলারিটিটা বেড়ে যাচ্ছে, ইনক্রিজড হবে। তাহলে প্লাজমার অসমোলারিটি যদি ইনক্রিজড করে তাহলে ওয়াটার, তাহলে ইন্টারস্টিশিয়াম থেকে তোমার কি হবে, ওয়াটার প্লাজমাতে তোমার চলে আসবে। হ্যাঁ, তারপরে কি হবে তোমার প্লাজমাতে যখন চলে আসবে
ওয়াটার, তখন কি হবে ইন্টারস্টেশিয়ামের তোমার কনসেন্ট্রেশনটা মানে এক কথায় তোমার ইসিএফ এর যে অসমোলারিটি এটা তোমার বেড়ে যাবে। তখন এই ইন্টারস্টেশিয়ামের অসমোলারিটি বাড়ার জন্য অর্থাৎ ইসিএফ এর অসমোলারিটিটা ইনক্রিজ করার জন্য তখন আইসিএফ এর ভিতর থেকে ওয়াটারটা ইসিএফ এর ভিতরে তোমার মুভ করবে, আইসিএফ থেকে ইসিএফ এ চলে আসবে। এভাবে দেখা যাচ্ছে যে তোমার বোথ ইসিএফ এবং আইসিএফ এর অসমোলারিটিটা ইনক্রিজ করবে। হ্যাঁ, তাহলে যদি আমি হাইপারটোনিক ফ্লুইড ইনটেক করি, প্রথমে কি হবে প্লাজমার অসমোলারিটিটা বেড়ে যাবে, প্লাজমার অসমোলারিটিটা বাড়লে ইন্টারস্টেশিয়া থেকে ওখান থেকে ফ্লুইডটা ওয়াটারটা প্লাজমাতে আসবে, আসার ফলে ইন্টারস্টেশিয়াল ফ্লুইডের অসমোলারিটিটা বাড়বে, এক কথায় ইসিএফ এর অসমোলারিটিটা বাড়বে, ইনক্রিজ করবে, তখন ইন্টারসেলুলার ফ্লুইডের ভিতর থেকে ওয়াটারটা ইসিএফ এ চলে আসবে, তখন দেখা যাবে যে ইনক্রিজড হবে অসমোলারিটি অফ বোথ ইসিএফ এন্ড আইসিএফ। আর হাইপো অসমোটিক ওভারহাইড্রেশন মানে যদি ইনজেকশন অফ লার্জ ভলিউম অফ ওয়াটার, মানে বেশি পরিমাণে যদি ওয়াটার খাওয়া হয় তাহলে, আর কোনো কারণে যদি রিটেনশন অফ ওয়াটার হয়, যেমন যদি ইনঅ্যাপ্রোপ্রিয়েট এডিএস সিক্রেশন হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার রেনাল রিটেনশন অফ ওয়াটার হয়। আর কোনো কারণে যদি লার্জ ভলিউম অফ ওয়াটার ইনজেকশন করা হয় তাহলে তাহলে বেশি পানি খেলে কি হবে, ওয়াটারটা প্লাজমাতে ঢুকলো, ঢোকার ফলে ওয়াটার যদি বেশি হয় তাহলে অসমোলারিটিটা এটা কমে যাবে, তাহলে প্লাজমার অসমোলারিটিটা কমে গেলে ওখান থেকে ফ্লুইড কোথায় যাবে ইন্টারস্টেশিয়াল ফ্লুইডে, তাহলে সেখানকার অসমোলারিটিটা কমে যাবে, তাহলে ইন্টারস্টেশিয়াল ফ্লুইডের অসমোলারিটি কমে গেলে তাহলে কি হবে, তাহলে ফ্লুইডটা সেখান থেকে সেলের ভিতরে যাবে, তাহলে সেলের ভিতরে গেলে আইসিএফ এর অসমোলারিটিটা কমে যাবে, কিন্তু তোমার ভলিউমটা ইনক্রিজ করবে। এর ফলে দেখা যায় যে তোমার আইসিএফ এবং ইসিএফ এর ভলিউমটা তোমার বাড়ে কিন্তু অসমোলারিটিটা ডিক্রিজ করে। হ্যাঁ, এটা। আর তোমাদেরকে আমি একটা জিনিস ইয়ে করব, এটা তোমার ইয়েতে নাই, এই তোমার এখানে নাই, তোমার কি বলে আমি এই তোমাদের এই 2 নম্বর আইটেমে, হ্যাঁ, বডি ফ্লুইডের 2 নম্বর আইটেম এটা, হ্যাঁ, এটার ভিতরে যা আছে মোটামুটি তোমাদেরকে পড়াই ফেললাম, কিন্তু একটা জিনিস আছে, এটা যদিও তোমরা ফিজিওলজিতেও পড়ছো এবং এটা যখন রেনাল বায়োকেমিস্ট্রি পড়াবে তখন হয়তো এটা তোমাদেরকে বলবে, তারপরেও আমি একটু আমার এখানে স্লাইডে নাই, আমি তোমাদেরকে একটু এটা তোমরা বই থেকে পড়বা, ডায়ডোসিস। হ্যাঁ, তোমার ডায়ডোসিস এটা তোমরা এবিসি বই থেকে পড়বা, তোমাদের কাছে যদি এবিসি বইটা থাকে তাহলে এবিসি বইটা খোলো, খুলে ওই রেনাল বায়োকেমিস্ট্রির মধ্যে এটা আছে, এখানে একটু আমি শুধু বলি যে এটা সম্পর্কে কি পড়তে হবে। হ্যাঁ, সেটা তোমাকে আগে ডেফিনেশনটা জানতে হবে যে ডায়ডোসিসটা কি। ডায়ডোসিস তাহলে কি বোঝাই যাচ্ছে যে ফরমেশন অফ লার্জ ভলিউম অফ ইউরিন মোর দ্যান 3 লিটার পার ডে। এমনি তোমাদের বলো তো যে ইউরিন প্রতিদিন তোমার পার ডেতে কত টুক করে আউটপুট হয় তোমার ইউরিন, সাধারণত তোমার কত একটা ধরো 1500 থেকে 2500 ml পার ডে। হ্যাঁ, তাহলে সেখানে যদি তোমার 3 লিটার মানে 3000 যদি হয় ml হয় পার ডে, তাহলে আমরা ওটাকে কি বলবো, তোমার ডায়ডিসিস বলবো। হ্যাঁ, তাহলে ডায়ডিসিস তাহলে আমরা কখন বলবো, যে তোমার ফরমেশন অফ লার্জ ভলিউম অফ ইউরিন অর্থাৎ মোর দ্যান কত 3 লিটার পার ডে, আমি যদি লিটার হিসাবে ধরি 3 লিটার পার ডে। হ্যাঁ, সেক্ষেত্রে আমি ডায়ডোসিস বলবো। ডায়ডোসিস এটা কি প্রেজেন্ট করে, পলিইউরিয়া। হ্যাঁ, পলিইউরিয়া মানে পলি মানে অনেক, ঘন ঘন মানে তোমার ইউরিন পাস, হ্যাঁ সেটা। আর এক্ষেত্রে কি হবে, এক্সক্রেশন হবে লার্জ ভলিউম অফ ইউরিন। হ্যাঁ, ডায়ডিসিস তোমার কয় ধরনের আছে, 3 ধরনের মনে রাখবা। একটা হচ্ছে দরকার একটু লিখেও নিতে পারো, তোমার বইতেও
দাগা নিতে পারো। একটা হচ্ছে তোমার ওয়াটার ডায়ুরেসিস, অসমোটিক ডায়ুরেসিস আর প্রেসার ডায়ুরেসিস। আমাদের এখানে যেটা তোমাদের রিটেনে কোশ্চেন আসে, এই জন্য আমি তোমাদেরকে বলতেছি এটা, যে এই ডায়ুরেসিসের ডেফিনেশনটা জিজ্ঞেস আসে, আর ডিফাইন ডায়ুরেসিস, তোমার টাইপস অফ ডায়ুরেসিস উইথ এক্সাম্পল। হ্যাঁ, তাহলে এখন ওয়াটার ডায়ুরেসিস যেটা, এটা মানে তোমার, এটা হচ্ছে ফর্মেশন অফ লার্জ ভলিউম অফ হাইপোটোনিক ইউরিন। হ্যাঁ, এটা হচ্ছে কি হবে, ফর্মেশন অফ লার্জ ভলিউম অফ হাইপোটোনিক ইউরিন ডিউ টু the excessive intake of water or hypotonic fluid। কোনো কারণে যদি মানে এক্সেস তোমার ওয়াটার ইনটেক করা হয় অথবা হাইপোটোনিক ফ্লুইড ইনটেক করা হয়, তাহলে কি হবে, তোমার ফর্মেশন হবে লার্জ ভলিউম অফ হাইপোটোনিক ইউরিন। হ্যাঁ, এটার আসলে যদি আমরা এক্সাম্পল জিজ্ঞেস করি তাহলে কি বলবা, যে এক্সেসিভ ওয়াটার ইনটেক, তারপরে এক্সেস ইনফিউশন অফ হাইপোটোনিক ফ্লুইড, কোনো কারণে যদি আইভি ফ্লুইড, যদি তোমার হাইপোটোনিক ফ্লুইড যদি বেশি দেওয়া হয় প্রয়োজনের অতিরিক্ত, তাহলে সেক্ষেত্রে হবে। আর একটা কি কারণ, ডায়াবেটিস ইনসিপিডাস। এই তিনটা কজ মনে রাখবা, একটা হচ্ছে এক্সেস ওয়াটার ইনটেক, এক্সেস ইনফিউশন অফ হাইপোটোনিক ফ্লুইড, আর ডায়াবেটিস ইনসিপিডাস। হ্যাঁ, তাহলে ওয়াটার ডায়ুরেসিস মানে এখানে হচ্ছে it is defined as the formation of large volume of hypotonic urine due to the excessive intake of water or hypotonic fluid। হ্যাঁ, এটা এক্সাম্পল কি, যে তোমার এটা একটা ক্লিনিক্যাল কন্ডিশন। এটা কখন হবে, কোনো কারণে যদি এক্সেস ওয়াটার ইনটেক করা হয়, এক্সেস ইনফিউশন অফ হাইপোটোনিক ফ্লুইড আর ডায়াবেটিস ইনসিপিডাস। সাধারণত এক্ষেত্রে কি হয়, তোমার ওয়াটার ডায়ুরেসিসটা এডিএস এর তোমার কোনো কারণে যদি তোমার প্রডিউস না হয়, ফেল করে, সেই ক্ষেত্রে কিন্তু সেটাই তোমার ডায়াবেটিস ইনসিপিডাস। হ্যাঁ, এটার জন্য ওয়াটার ডায়ুরেসিস হতে পারে। আর একটা কি, অসমোটিক ডায়ুরেসিস। এটা কি, যে তোমার ইট ইজ তোমার ডিফাইন অ্যাজ দ্য ফর্মেশন, ওইটা ছিল তোমার ফর্মেশন অফ লার্জ ভলিউম অফ হাইপোটোনিক ইউরিন, এটা ওয়াটার ডায়ুরেসিস। আর অসমোটিক ডায়ুরেসিসটা কি, ফর্মেশন অফ লার্জ ভলিউম অফ আইসোটোনিক অর হাইপারটোনিক তোমার ইউরিন ডিউ টু দ্য persistence of excess unreabsorbed osmotically তোমার অ্যাক্টিভ পার্টিকল, যেমন তোমার গ্লুকোজ, ম্যানিটোল, সোডিয়াম ক্লোরাইড। এটা এগুলো কোথায় যদি থাকে, ফিল্ট্রেটের মধ্যে, টিউবওয়েলের যে ফিল্ট্রেট হয় সেখানে যদি তোমার এক্সেস আনরিঅ্যাবজর্বড অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকল থাকে, সেগুলি কি, গ্লুকোজ, ম্যানিটোল অথবা সোডিয়াম ক্লোরাইড এগুলি। তাহলে এটা হচ্ছে কি, যে অসমোটিক ডায়ুরেসিস যেটা, এটা হচ্ছে ফর্মেশন অফ লার্জ ভলিউম অফ আইসোটোনিক অর হাইপারটোনিক ইউরিন ডিউ টু দ্য persistence অথবা প্রেজেন্স অফ এক্সেস unreabsorbed osmotically active particle into the filtrate। সেগুলি কি, unreabsorbed osmotically active substance কি, গ্লুকোজ, ম্যানিটোল এগুলি। আর এখানে ইউরিনারি অসমোলারিটি যেটা সাধারণত কি হবে, মোর দেন 300 মিলি অসমোল পার লিটার হতে পারে, এর চেয়ে বেশি হতে পারে, অথবা এর সমান হতে পারে। যদি সমান হয় তাহলে সেটা হচ্ছে আইসোটোনিক। হ্যাঁ, এটা। আর এটা শান্ত মনে রাখো, তাহলে গ্লুকোজ কখন ইউরিন দিয়ে বেশি যাবে, একটা কমন ডিজিজের নাম তোমরা মনে রাখবা, যেমন হচ্ছে তোমার আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাটাস। ডায়াবেটিস যদি কন্ট্রোল থাকে, তুমি অ্যান্সার করলে ডায়াবেটিস মেলাটাস, সেটা হবে না, কিন্তু তোমাকে বলতে হবে আনকন্ট্রোলড। হ্যাঁ, আনকন্ট্রোলড। আমার যদি ডায়াবেটিস, আমি যেমন ডায়াবেটিক পেশেন্ট, আমার যদি ডায়াবেটিস কন্ট্রোল থাকে, তাহলে আমার ইউরিনে কিন্তু গ্লুকোজ যাবে না। হ্যাঁ, যদি আমার ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে, সেক্ষেত্রে তোমার ইউরিনের সাথে গ্লুকোজ যাবে। এটা যেহেতু একটা অসমোটিক্যাল পার্টিকল, এটা যখন ইউরিনের সাথে যাবে, এর নিজেও তোমার ওয়াটার ড্র করে তোমার ইউরিন দিয়ে যাবে, যার জন্য তোমার ইউরিনের ভলিউমটা বেশি হবে। তাহলে কোন কোন কন্ডিশনে অসমোটিক ডায়ুরেসিস হবে, একটা হচ্ছে আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাটাস। ডায়ুরেটিক্স মানে এটা একটা ড্রাগ, এটা খাওয়া হয় কিসে,
হাইপারটেনশনে, রেনাল ফেইলুরে। এই ড্রাগটা যখন খাওয়া হয় সেটার জন্য হতে পারে। আর একটা সাধারণত সেরিব্রাল ইডিমা যদি হয় কোনো কারণে, তখন এই ম্যানিটোল ইনফিউশন দেওয়া হয়। হ্যাঁ, আইভির স্যালাইনের মধ্যে ম্যানিটোল দেওয়া হয়। এটা যদি দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অসমোটিক ডায়ালিসিস হতে পারে। তাহলে এটা মনে রাখবা যে এখানে লার্জ ভলিউম অফ আইসোটোনিক অর হাইপারটোনিক ইউরিন হবে ডিউ টু দ্য প্রেজেন্স অফ এক্সেস রিঅ্যাবজর্বড। এগুলি সাধারণত রিঅ্যাবজর্ব হয় না, যার জন্য তোমার ইউরিনে তোমার এগুলি উপস্থিত থাকে। হ্যাঁ, এই আনরিঅ্যাবজর্বড অসমোটিক্যালি অ্যাক্টিভ যে সাবস্টেন্স গুলো, এগুলি ফিল্ট্রেটের মধ্যে থাকে। আলটিমেটলি এগুলো ইউরিন দিয়ে পাস হওয়ার সময় তোমার ওয়াটারটা ড্র করে নিয়ে পাস হয়। হ্যাঁ, তাহলে সেই কন্ডিশন গুলো কি? এক নম্বর বলবা আনকন্ট্রোল ডায়াবেটিস মেলিটাস। ডায়াবেটিস এটা একটা, যদি কোনো কারণে কেউ ডায়াবেটিস খায়, যেমন হাইপারটেনশনে হলে খায়, তারপর রেনাল ফেলুরে খায়। আর একটা কি, যে সেরিব্রাল ইডিমাতে যে ম্যানিটোল তোমার ইনফিউশন দেওয়া হয়, সেখানেও এটা হতে পারে। হ্যাঁ, আর একটা বলছিলাম কি, একটা হচ্ছে ওয়াটার ডায়ালিসিস, আর একটা হচ্ছে অসমোটিক ডায়ালিসিস, আর একটা হচ্ছে প্রেসার ডায়ালিসিস। হ্যাঁ, প্রেসার ডায়ালিসিস যেটা, এটা মনে রাখবা যে ইট ইজ দ্য formation of large volume of urine as a result of high mean systemic blood pressure more than 200 millimeter mercury। 200 millimeter দেখো অনেক বেশি, তাই না? যখন সিস্টেমিক ব্লাড প্রেশার 200 millimeter মার্কারির বেশি হবে, তখন কি হবে? ওই সময় যে লার্জ ভলিউম অফ ইউরিন ফর্মেশন হবে, সেটাকে আমি প্রেসার ডায়ালিসিস বলবো। হ্যাঁ, এখানে ইউরিন ভলিউমটা কি হয়, নর্মালের চেয়ে তোমার 7-8 গুণ তোমার বেশি হয়। তাহলে এটা মনে রাখবা, প্রেসার ডায়ালিসিস মানে প্রেসার বাড়ার কারণে হচ্ছে। ইট ইজ দ্য ফর্মেশন অফ লার্জ ভলিউম অফ ইউরিন as a result of high mean systemic blood pressure more than 200 millimeter mercury। যেহেতু তোমার এটা কেন এরকম হয়, যেহেতু যখন হাই সিস্টেমিক ব্লাড প্রেশার হয় মোর দেন ধরো 200, তখন কি হবে? রেনাল অটো যে রেগুলেশন, এটা ফেল করবে। রেনাল অটো রেগুলেশন ফেল করলে কি হবে? তোমার জিএফআরটা তোমার এটা বেড়ে যাবে। হ্যাঁ, জিএফআর বাড়লে তোমার কি হবে? তোমার ইনক্রিজড জিএফআর হলে তোমার র্যাপিড ফ্লো অফ ফিল্ট্রেট হবে। র্যাপিড ফ্লো অফ ফিল্ট্রেট হলে তখন কি হবে? যেহেতু তোমার ইনক্রিজ টিউবুলার লোড অফ সলিউটস হবে, তার ফলে কি হবে? ওয়াটার যখনই র্যাপিড ফ্লো অফ ফিল্ট্রেট হবে, তখন তোমার কি হবে? ডিক্রিজ ওয়াটার এবং রিঅ্যাবজর্পশনটা, ওয়াটার রিঅ্যাবজর্পশন এবং সলিড রিঅ্যাবজর্পশনও কমে যাবে, যার ফলে কি হবে? ডায়ালিসিস হবে। এক কথায় মনে রাখবা যে সিস্টেমিক হাই ব্লাড প্রেশারের জন্য যখন মোর দেন 200 হবে, তখন রেনাল অটো রেগুলেশন ফেল করবে। এর ফলে কি হবে? তোমার হাই মিন ব্লাড প্রেশার হবে। তার ফলে কি হবে? তোমার অটো রেগুলেশনটা ফেল করবে, রেনাল অটো রেগুলেশন। এর ফলে কি হবে? জিএফআরটা বাড়বে। জিএফআর বাড়লে র্যাপিড ফ্লো অফ ফিল্ট্রেট হবে। র্যাপিড ফ্লো হওয়ার জন্য তোমার ওয়াটার এবং সলিড যে রিঅ্যাবজর্পশন, এটাও কমে যাবে। ওয়াটার যদি রিঅ্যাবজর্পশন কমে যায়, সলিড রিঅ্যাবজর্পশন কমে যায়, তাহলে তার ফলে কি হবে? ডায়ালিসিস হবে। তাহলে তোমরা মনে রাখবা যে ডায়ালিসিস কাকে বলে, ডেফিনেশন এবং কয় ধরনের আছে, এবং প্রত্যেকটার এক্সাম্পল। এটা কিন্তু রিটেনে তোমাদের কোশ্চেন আসে, এই জন্য আমি তোমাদেরকে এটা মানে ভালো করে পড়তে বলতেছি। হ্যাঁ, বিশেষ করে ডিফাইন ডায়ালিসিস, হোয়াট আর দ্য টাইপস অফ ডায়ালিসিস উইথ এক্সাম্পল। প্রত্যেকটার একটু ডেফিনেশন সহ, এক্সাম্পল সহ তোমরা মনে রাখবা। হ্যাঁ,